তোমাদের 25 জন হলে আমাকে একটু নক করো, ঠিক আছে? ওকে, সো আমাকে শুনতে পাচ্ছ তাই না? ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইড থেকে শুরু করব আমরা। ওকে, হ্যাঁ, এখানে দেখো যে ডায়াজেনেটিক প্রসেস এবং রেজাল্টস এর একটা টেবিল আছে। তোমরা এই টেবিলটা অবশ্যই আহ ভালো করে মেমোরাইজ করবা, কারণ এই টেবিলটা তোমাদের পরীক্ষায় আই হোপ আসবে। হুম, আমরা যেটা বলছিলাম যে একটা সেডিমেন্ট একবারে লেফট সাইডে তাকে দেখো, বারিয়াল হওয়ার পরে আপলিফ্ট হওয়ার আগ পর্যন্ত ইওজেনেসিস এবং মেসোজেনেসিস প্রসেসের মধ্যে থাকে। তারপরে বারিয়াল এবং আপলিফটের একটা প্রসেস থাকলে পরে সেটা হয় টেলোজেনেসিস। তো ডায়াজেনেটিক প্রসেসেস গুলা কি কি? ইওজেনেসিস প্রসেস, যেটা শ্যালো বারিয়াল ডেপথ হবে মিটার থেকে 10 মিটার পর্যন্ত, সেখানে অর্গানিক যে কম্পাউন্ড গুলো আছে বিভিন্ন অ্যানিমেলের বায়োটারবেশন থাকতে পারে। এটার ফলে তো সেডিমেন্টের একটা পরিবর্তন ঘটবে, তাই না? এবং এই বায়ো পরিবর্তন, তারপরে কি হবে এই ডায়াজেনেটিক স্টেজে? সিমেন্টেশন এন্ড রিপ্লেসমেন্ট। কি সিমেন্টেশন হবে? ওই যে পোর স্পেসে সলিউশন থেকে যে সিমেন্টিং ম্যাটেরিয়ালস গুলো জমা হচ্ছিল,
কার্বনেট বলো, কোয়ার্টজ ওভারগ্রোথ বলো, ফেলসপার ওভারগ্রোথ বলো, কেওলিনাইট, ক্লোরাইড, আয়রন অক্সাইড, এগুলো জমা হয়ে বন্ডিং তৈরি করবে। আচ্ছা, তারপর মেসোজেনেসিস প্রসেসে ফিজিক্যাল কম্প্যাকশন হবে। ফিজিক্যাল কম্প্যাকশনের রেজাল্ট কি হবে? যে টাইটার হবে গ্রেনগুলা এবং পোরোসিটি কমে যেতে থাকবে কোন একটা জিনিসে চাপ দিলে যেটা হয়। আর কেমিক্যাল কম্প্যাকশন হবে কি? প্রেসার সলিউশন, পার্শিয়াল ডিসসলিউশন অফ সিলিকেট গ্রেনস, পোরোসিটি রিডাকশন এন্ড বেড থিনিং। এটার ফলে হবে যে বেডটা থিন হয়ে যাবে এবং কিছু কিছু মিনারেল গ্রেন রিচ সলিউশন হবে, স্পেশালি সিলিকেট মিনারেল গ্রেন। তারপরে আবারও সিমেন্টেশন হবে, তারপরে ডিচ সলিউশন হবে বাই পোর ফ্লুইড, মিনারেল রিপ্লেসমেন্ট ঘটবে, ক্লে মিনারেল অথোজেনেসিস ঘটবে এবং টেলোজেনেসিসে যে ডিচ সলিউশন রিপ্লেসমেন্ট এবং অক্সিডেশন ঘটবে। তোমরা সেই রেজাল্টগুলো পড়বা। ওকে প্রফেসর, সিম্পল। এরপরে আমরা নেক্সট ফেজে আসি, যেটা আমাদের আলটিমেট গোল, ওয়ান অফ দ্য গোল, যে প্রোভেনেন্স সিগনিফিকেন্স। অর্থাৎ আমরা একটা কোন জায়গাতে একটা ডিপোজিশনাল বেসিন, কোন একটা জায়গাতে তুমি একটা স্যান্ডস্টোন নিলা, সেই স্যান্ডস্টোন নিয়ে তোমাকে বলতে হবে যে এই স্যান্ডস্টোনটা কোন ধরনের সোর্স রক থেকে এসছে এবং এই সোর্স রকের লোকেশন কোথায়। ওকে, সেটা আমরা কিভাবে বের করব? কিছু টেকনিক আছে। টেকনিক গুলা কি? প্রত্যেকটাই কিন্তু সেই স্যান্ডস্টোনের আমরা থিন সেকশন করে নিয়ে মাইক্রোস্কোপে দেখবো। তো the silicate mineralogy and rock fragment composition of silicic clastic sedimentary rocks are fundamental properties of this rock that set them apart from other sedimentary rock. এই সিলিকি ক্লাস্টিক সেডিমেন্টারি রক এবং মিনারেলজি এবং রক ফ্র্যাগমেন্ট একটা রক থেকে আরেকটা রককে পার্থক্য তৈরি করে, এদের কম্পোজিশন, এদের ভেরিয়েশন। সো mineralogy is a particularly important property for studying the origin of silicic clastic sedimentary rocks because it provides almost the only valuable clue to the nature of vanished source area, that is ancient mountain systems. তুমি কোনো একটা জায়গায় একটা স্যান্ডস্টোন পেয়েছো একটা বেসিনে, সেই স্যান্ডস্টোনের সোর্স তুমি নির্ণয় করতে যাবা, এমনও হতে পারে যে সেই সোর্স এখন আর নাই। অর্থাৎ বর্তমানে রিভারে যে স্যান্ড আসতেছে বা বাংলাদেশে যে ভুবন, বোকাবিল, এগুলো যে স্যান্ডস্টোন পাই আমরা সিলেট, চিটাগাং এরিয়াতে, এই স্যান্ডস্টোন গুলা সেডিমেন্ট অ্যাকচুয়ালি জমা হয়েছিল বর্তমানে হিমালয় থেকে যে নদীগুলো আসতেছে সেগুলোর মাধ্যমে তো জমা হচ্ছে বর্তমান সেডিমেন্ট। তখনও হিমালয়ের কাছ থেকে কোন রিভারের মাধ্যম দিয়ে এসে সেডিমেন্ট গুলো ডিপোজিট করেছিল, কিন্তু বর্তমানে তা সবকিছু কনসলিডেটেড সিমেন্টেড হওয়ার পরে এটা আবার পুনরায় আপলিফটেড হয়েছে। কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে অনেক পূর্বে কোন একটা স্যান্ডস্টোন যে সোর্স এরিয়া থেকে এসছে, সেই সোর্স এরিয়াটা হয়তো এখন আর নাই, কিন্তু তুমি দেখে বলতে পারবা যে কোনো একটা এরিয়াতে এই ধরনের কম্পোজিশনের একটা সোর্স রক আছে। The kinds of silicic clastic mineral and rock fragments preserved in sedimentary rocks furnish important evidence of the lithology of the source rock. So এই সিলিকি ক্লাস্টিক স্যান্ডস্টোনের মধ্যে যে বিভিন্ন মিনারেল থাকে বা গ্রেন থাকে, এগুলো কিন্তু তোমার প্রোভেনেন্স এরিয়া সোর্স রক কম্পোজিশনের বিষয়ে একটা ক্লু দিবে। আবার রক ফ্র্যাগমেন্টস, একটা স্যান্ডস্টোনের মধ্যে যে রক ফ্র্যাগমেন্টস বলেছিলাম থাকবে, যদি রক ফ্র্যাগমেন্টস পাও তাহলে তো তুমি ডিরেক্টলি বলে দিতে পারবা যে এটা মেটামরফিক, এটা ইগনিয়াস বা এটা সেডিমেন্টারি রক ফ্র্যাগমেন্ট। Okay, feldspar and other minerals are also important source rock indicator. For example, এক মিনিট, ফর এক্সাম্পল যে ফেলসপার এবং বিভিন্ন মিনারেল কোয়ার্টস, এগুলো দিয়ে কিন্তু তুমি সোর্স রকের কম্পোজিশন বের করতে পারবা। যেমন পটাশিয়াম ফেলসপার সাজেস্ট ডেরিভেশন মেইনলি ফ্রম অ্যালকালাইন প্লুটোনিক ইগনিয়াস অর মেটামরফিক রক। যদি কোনো একটা স্যান্ডস্টোনের মধ্যে পটাশিয়াম ফেলসপার অনেক বেশি থাকে, তাহলে বুঝবা যে সেটা অ্যালকালাইন প্লুটোনিক ইগনিয়াস রক থেকে এসছে। আর যদি প্লাজিওক্লেস ফেলসপার বেশি থাকে,
তখন তুমি বুঝবা সেটা প্লুটোনিক ইগনিয়াস রক না, সেটা ভলকানিক ইগনিয়াস রক থেকে, অথবা ক্যালসিক প্লাজিওক্লেজ যদি থাকে তাহলে বুঝবা বেসিক ভলকানিক রক থেকে এসছে। ক্লিয়ার? তাহলে জি স্যার। ফেলসপার দিয়ে আমরা বুঝতে পারবো যদি পটাশিয়াম ফেলসার বেশি থাকে তাহলে সেটা প্লুটোনিক ইগনিয়াস রক, আর যদি প্লাজিওক্লেজ ফেলসার বেশি থাকে, প্লাজিওক্লেজের একটা ভাগ আছে সোডিকটা, সোডিক প্লাজিওক্লেজ যদি বেশি থাকে তাহলে সেটা অ্যালকালাইন ভলকানিক রক, আর ক্যালসিক যদি থাকে তাহলে বেসিক ভলকানিক রক থেকে এসছে। এবং হেভি মিনারেলের অ্যাসেম্বলেজেসও কিন্তু সোর্স রককে ডিটারমাইন করতে পারে। যেমন যদি কোনো একটা জায়গায় স্যান্ডস্টোনের মধ্যে তুমি অ্যাপাটাইট, বায়োটাইট, হর্নব্লেন, মোনাজাইট, রুটাইল, ট্রিটানাইট, পিঙ্ক টুরমালিন এন্ড জিরকন পাও তাহলে বুঝবা যেটা অ্যালকালাইন ইগনিয়াস সোর্স রক। আর যদি অগাইট, ক্রোমাইট, ডাইঅক্সাইড, হাইপারস্টিন, ইলমিনাইট, ম্যাগনেটাইট এন্ড অলিভিন থাকে তাহলে বুঝবা বেসিক ইগনিয়াস রক থেকে এটি ডিরাইভ হয়েছে। অ্যান্ডালুসাইট, garnet, charoite, topaz, kyanite, and sillimanite constitute a mineral suite diagnostic of metamorphic rock. যদি তুমি অ্যান্ডালুসাইট, গার্নেট, চ্যারোলাইট, টোপাজ, কানাইট, সিলিমেনাইট পাও তাহলে বুঝবে এটা মেটামরফিক রক থেকে এসছে। আর যদি ব্যারাইট, আয়রন ওর, লিউকোক্সিন, রাউন্ডেড টুরমালিন এন্ড রাউন্ডেড জিরকন পাও তাহলে বুঝবা রিসাইকেল সেডিমেন্টারি সোর্স থেকে এসছে। এই ধরনের সেডিমেন্টারি সোর্স হতেছে তিনটা, সরি আমি ভুল বলেছি, সরি। তো অ্যান্ডুলাসাইট, গার্নেট, চ্যারোলাইট, টোপাজ, কায়ানাইট এন্ড সিলিমেনাইট যদি পাও কোনো স্যান্ডস্টোনের মধ্যে তাহলে বুঝবা এটা মেটামরফিক রকের সিগনেচার বেয়ার করে। আর যদি হেভি মিনারেল থাকে যেগুলো ব্যারাইট, আয়রন, লিউকোক্সিন, রাউন্ড টুরমালিন এন্ড রাউন্ডেড জিরকন তাহলে বুঝবা রিসাইকেল সেডিমেন্টারি সোর্স থেকে আসে। সো ইগনিয়াস সেডিমেন্টারি রক, প্লুটোনিক বা বেসিক, মেটামরফিক রক এবং রিসাইকেল সেডিমেন্টারি সোর্স থেকে আসলে পরে আমরা বুঝতে পারবো। আর দ্য ট্রেস এলিমেন্ট কম্পোজিশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যারাইটিজ অফ হেভি মিনারেল, তুমি যদি হেভি মিনারেল ট্রেস এলিমেন্ট কম্পোজিশন বের করো তাহলে টাইটান এবং আয়রন কন্টেন্ট অফ ইলমিনাইট হ্যাজ দ্য সিগনিফিকেন্স অফ অলসো প্রোভানেন্স ইন্ডিকেটর। সো সেটা একটা প্রোভানেন্স ইন্ডিকেটর দেবে। আর একটা প্রশ্ন ছিল, বলো রিসাইকেল সেডিমেন্ট সোর্সটা কি? রিসাইকেল সেডিমেন্ট সোর্স মানে হচ্ছে সেডিমেন্টারি রক। যেমন হিমালয় পর্বতে কি শুধু ইগনিয়াস রক আছে তা নাই। রিসাইকেল সেডিমেন্টারি রক বলতে বোঝায় যে স্যান্ডস্টোন, শেল বা এগুলো থেকে আবার কিন্তু সেডিমেন্ট আবার আসতে পারে। কোনো এক জায়গায় স্যান্ডস্টোন, শেল এগুলো জমা হয়েছিল, পরে সেটা আপলিফটেড হয়েছে, সেই আপলিফটেড এরিয়া থেকে আবার কিন্তু এসে জমা হচ্ছে, তখন সেটাকে রিসাইকেল সেডিমেন্টারি সোর্স রক বলে। ওকে ওকে স্যার। কোয়ার্টজ দিয়েও কিন্তু আমরা সোর্স রক কম্পোজিশন বলতে পারবো। কেমন ভাবে? বাসু এটাল 1975 উনি বলেছে যে হাই পার্সেন্টেজ অফ কোয়ার্টজ গ্রেন উইথ আন্ডুলোজ এক্সটেনশন গ্রেটার দ্যান 5 ডিগ্রি, তোমরা অপটিক্যাল মিনারোলজিতে তোমরা পড়েছো আন্ডুলোজ এক্সটেনশন, এটা যদি 5 ডিগ্রির বেশি হয় কোন কোয়ার্টজ গ্রেনে মাইক্রোস্কোপে, এবং সাথে যদি অনেক পলিক্রিস্টালাইন গ্রেন থাকে যেগুলো তিনটার বেশি ক্রিস্টাল থাকবে একসাথে, তোমাদের দেখাইছিলাম না দুইটা ক্রিস্টাল একসাথে কোয়ার্টজের আছে, মনোক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন, তখন এটাকে বলা হবে এই ধরনের যদি আন্ডুলোজ এক্সটেনশন থাকে কোয়ার্টজের এবং মোর দেন 3 যদি গ্রেন বা ক্রিস্টাল থাকে কোয়ার্টজের, তবে সেটা বলা যাবে যে লো র্যাঙ্ক মেটামরফিক সোর্স থেকে এসেছে। আর যদি নন আন্ডুলোজ কোয়ার্টজ হয় এবং পলিক্রিস্টালাইন কোয়ার্টজ হয় যেগুলো লেস দেন 3টা ক্রিস্টাল, মানে সেটা সিঙ্গেল মনোক্রিস্টালাইন হতে পারে বা পলিক্রিস্টালাইন হলে 2টা ক্রিস্টাল দ্বারা গঠিত, তখন সেটা বলা যাবে যে হাই র্যাঙ্ক মেটামরফিক আর প্লুটোনিক ইগনিয়াস সোর্স রক। In addition to providing information about source rock lithology, the relative chemical stability and degree of weathering and alteration certain minerals can be used as a tool for interpreting the climate and relief of the source area. তোমরা রকের একটা স্যান্ডস্টোন বা স্যান্ডস্টোনের মিনারোলজি দেখে
সেটা সোর্স এরিয়াতে ওয়েদারিং, ক্লাইমেট এবং রিলিফ কেমন ছিল সেটা তোমরা বের করতে পারবা। যেমন যদি ফেলসপার যদি লার্জ এবং ফ্রেশ অ্যাঙ্গুলার ফেলসপার থাকে, তবে সেটা ইন্ডিকেট করবে হাই রিলিফ সোর্স এরিয়া and eroded rapidly before extensive weathering. তোমাদের একটু আগের ক্লাসে আমরা বলেছিলাম যে যদি রিলিফটা খুবই অনেক বেশি হয় তবে ফেলসপার কেমন হবে, লার্জ বড় বড় ফেলসপার থাকবে এবং ফ্রেশ এবং অ্যাঙ্গুলার টাইপের হবে। এটা ইন্ডিকেট করে যে র্যাপিডলি ইরোডেড হয়ে গেছে এবং সোর্স এরিয়ার রিলিফ ছিল খুব হাই। আর যদি অল্টারনেটিভলি আরেক ভাবেও হতে পারে যে অ্যাঙ্গুলার হাই রিলিফ না হলে পরেও সেটা হতে পারে যদি এরিড এবং কোল্ড রিজন হয়, তবে সেখানেও কিন্তু ফেলসপার সহজে ভেঙে ওয়েদার হয়ে যায় না, ফেলসপার গুলো ফ্রেশ থাকে এবং অ্যাঙ্গুলার থাকে। সো দুইটা হলে পারে হতে পারে হাই রিলিফ এবং সাথে এরিড এবং কোল্ড ক্লাইমেট, অথবা শুধু কোল্ড ক্লাইমেট এবং এরিড ক্লাইমেটও হতে পারে, অথবা সেটা হাই রিলিফে হতে পারে। Small rounded highly weathered feldspar grains indicate a source area of low relief. আর যদি ফেলসপার গ্রেন গুলা খুবই সুন্দর রাউন্ডেড হয় বা সাব রাউন্ডেড হয়, তখন আমরা বলবো যে এটা ওয়ার্ম এবং হিউমিড ক্লাইমেটিক কন্ডিশনে ডিপোজিট করেছে এবং কেমিক্যাল ওয়েদারিং ছিল মডারেটলি ইন্টেন্স। আর যদি অ্যাবসেন্স অফ ফেলসপার হয়, যদি ফেলসপার একেবারেই না থাকে, তাহলে বোঝা যাবে সেই জায়গাটাতে ওয়েদারিং খুব বেশি হয়েছে, যার ফলে সোর্স এরিয়া থেকে যখন ফেলসপার জার্নি করেছে সে জার্নি টিকতে পারে নাই। Such analysis of mineral constituents provides one tentative conclusion about climate এবং রিলিফ। এগুলো কিন্তু একটা টেন্টেটিভ। কার মাইক্রোফোন অন আছে? অফ করো। সো এগুলো অ্যানালাইসিস গুলা আলটিমেটলি ক্লাইমেট এবং রিলিফ সম্পর্কে তোমাকে ধারণা দেবে। Also they are subject to misinterpretation owing to the diagenetic alteration. কিন্তু এই যে আমরা এগুলো দেখে যে ইন্টারপ্রিটেশন করব, অনেক সময় হতে পারে যেটা তোমাকে মিস ইন্টারপ্রেট করতে পারে, কারণ ডায়াজেনেসিস ইফেক্টের ফলে, কারণ আফটার ডিপোজিশন এর পরে ইফেক্ট পড়েছে। সো জিওলজিস্ট আর অলসো ইন্টারেস্টেড ইন টেকটনিক সেটিং অফ সোর্স এরিয়া। সো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টেকটনিক সেটিং আমরা জানতে চাবো, অর্থাৎ যে সোর্স এরিয়া থেকে এসছে সেই সোর্স এরিয়াটা কেমন ধরনের টেকটনিক সেটিং এ ছিল। সো ডিকিনসন এবং সাসজেক অথবা ডিকিনসন এট আল এরা 1979 এবং 1983 তে কিছু কাজ করেছে এবং তারা দেখিয়েছে যে 3 ধরনের সোর্স এরিয়া থেকে সেডিমেন্ট আসতে পারে যদি তুমি মিনারেলজি অ্যানালাইসিস করো। আচ্ছা, সেটা কি ধরনের সোর্স হতে পারে? একটা কন্টিনেন্টাল ব্লক প্রোভেনেন্স, একটা ম্যাগমেটিক আর্ক প্রোভেনেন্স, আর একটা রিসাইকেল অরোজেন প্রোভেনেন্স। রিসাইকেল অরোজেন প্রোভেনেন্স তোমাদের বুঝালাম একটু আগে, আবার বুঝাবো। আর কন্টিনেন্টাল ব্লক হচ্ছে যে আমরা নেক্সট স্লাইডে দেখি হোয়াট ইজ কন্টিনেন্টাল ব্লক। তোমরা ফিগারেও দেখতে পাবে কন্টিনেন্টাল ব্লক প্রোভেনেন্স আর লোকেটেড উইদিন দ্য কন্টিনেন্টাল ম্যাসেজ, মানে একটা কন্টিনেন্টের মধ্যে, একটা প্লেটের মধ্যেই থাকবে, which may be bordered one side by a passive continental margin and other side by orogenic belt or zone of plate convergence. তো হিমালয়কে যদি তুমি চিন্তা করো, একটা সাইড যেখানে হচ্ছে অরোজেনিক বেল্ট আছে, যেখানে প্লেট কনভার্জেন্স হয়েছে, আর বা আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়ান ইস্টার্ন পার্টে আছে। তো সেটার মাঝামাঝি কোনো জায়গা থেকে যদি সেডিমেন্ট ডিরাইভ হয় তবে সেটা আমরা বলবো কন্টিনেন্টাল ব্লক প্রোভেনেন্স। সো সোর্স রক কনসিস্ট অফ, এই ধরনের কন্টিনেন্টাল ব্লক প্রোভেনেন্সের সোর্স রক গুলা হয় প্লুটোনিক, ইগনিয়াস, মেটামরফিক এবং সেডিমেন্টারি, এবং সেডিমেন্ট ইরোডেড ফ্রম দিস। আচ্ছা, কার ইয়ে ওপেন আছে একটু দেখো তো। স্যার খায়রুল আমিন একটা ওপেন রয়েছে স্যার, আপনি মিউট করে দিতে পারবেন। এক মিনিট, আমি একটু স্টপ শেয়ার করি, না হলে অপশন পাচ্ছি না। খায়রুল, তাই না? খায়রুল তুমি আছো? তোমারটা খায়রুল
কই আমি তো দেখতে পাচ্ছি না, বন্ধ করে দিছে নাকি? স্যার এমডি খায়রুল আমিন নামে আছে। ও ও ক্লাস ইয়ে করে নিয়ে বসে আছে, নট। So sediment eroded from these sources typically consist of quartz sand feldspar with high ratio of potassium feldspar and to plagioclase feldspar. এখানে পটাশিয়াম যদি ক্র্যাটন কন্টিনেন্টাল ব্লক প্রোভানেন্স থেকে আসে তবে সেখানে পটাশিয়াম ফেলসপার বেশি থাকবে, প্লাজিওক্লেস ফেলসপারের থেকে অনেক বেশি থাকবে, এবং এখানে মেটামরফিক বা সেডিমেন্টারি রক ফ্র্যাগমেন্ট থাকবে। আর সেডিমেন্ট ইরোডেড ফ্রম কন্টিনেন্টাল সোর্স মে বি ট্রান্সপোর্টেড টু দ্য continent or adjacent basin. তোমরা এখানে ছবি দেখো, প্রথম ছবিটা হচ্ছে কন্টিনেন্টাল ব্লক প্রোভানেন্স, দ্বিতীয় ছবিটা হচ্ছে রিসাইকেল অরোজেন প্রোভানেন্স, পরেরটা হচ্ছে ম্যাগমেটিক আর্ক প্রোভানেন্স। তোমাদের আমি যখন রিভিউ ক্লাস নিব একটু, তখন আমি এটা একটু ভালো করে বুঝাবো, সামনাসামনি না হলে বুঝতে পারবো ভালো একটু কম। তো এটা হচ্ছে ছবি যেখানে আর ম্যাগমেটিক আর্ক মানে যেখানে ভলকানিক ইরাপশন হয় সেই জায়গা থেকে সেডিমেন্ট আসে। সো রিসাইকেল অরিজিনটা কি? আর জোনস অফ প্লেট কনভার্জেন্স, যেখানে দুইটা প্লেট একটা কনভার্জেন্স হয়েছে, যেমন হচ্ছে হিমালয়, এবং সেখান থেকে যখন সেডিমেন্ট আসবে তখন সেই সেডিমেন্ট গুলার মধ্যে অনেক সেডিমেন্টারি এবং মেটা সেডিমেন্টারি রক ফ্র্যাগমেন্ট থাকবে, এবং মডারেট কোয়ার্টজ থাকবে, এবং হাই রেশিও অফ কোয়ার্টজ টু ফেলসপার। সো এখানে কোয়ার্টজের পরিমাণ খুব বেশি থাকবে। Recycle origin where a continental mass collides with a magmatic arc complex uplifted. So a recycle origin magmatic arc এর সাথে কিন্তু collision করে sediment দিতে পারে, so different বা continent ocean যে কোনো। আর magmatic arcটা কি? যে are located in the convergence zone, একটা প্লেট আরেকটা প্লেটের সাথে সংঘর্ষ করতেছে, সেখানে ম্যাগমেটিক আর্ক তৈরি হয়েছে, সেই আর্ক থেকে যদি সেডিমেন্ট আসে তখন তুমি বুঝতে পারবা যে ভলকানিক রকের পরিমাণ, লিথিক ফ্র্যাগমেন্টের পরিমাণ বেশি থাকবে, এবং এখানে প্লাজিওক্লাস ফেলসপার অ্যালকালি ফেলসপার থেকে অনেক বেশি থাকবে। সেডিমেন্ট সেড from volcanic highland may be transported to adjacent trends or sediment or deposited in forearc and backarc basin. আর এই যে বিভিন্ন তিনটা ক্যাটাগরি, কন্টিনেন্টাল ব্লক প্রোভেন্স, রিসাইকেল অরিজিন এবং ম্যাগমেটিক আর্ক, এগুলো ভাগ করার জন্য ডিকিনসন এবং সাসচেক দুইটা ডায়াগ্রাম দিয়েছে, দুই তিনটা ডায়াগ্রাম দিয়েছে, যে ডায়াগ্রামে তুমি প্লট করলে পারে কোয়ার্টজ, ফেলসপার এবং লিথিক ফ্র্যাগমেন্টের যদি রেশিও তুমি প্লট করো, তাহলে পারে তুমি দেখতে পারবা যে সেডিমেন্ট কোথায় ডিপোজিট করেছে, কোথায় থেকে সেডিমেন্ট গুলো এসছে। To use this diagram as a guide to provenance determination of other sandstone, one determines the composition of sand sites then the sandstone, এবং যেটা প্লটিং তোমরা দেখতে পাবা, কিন্তু এই প্লটিং গুলা হইতেছে বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে, যে গ্রেন কাউন্টিং, কোন গ্রেন কাউন্ট করতেছো, সেটার জন্য একটা মেথড আছে। সো সেই মেথডকে বলে গাজি ডিকিনসন পয়েন্ট কাউন্টিং মেথড, যেটা দিয়ে তুমি মেজার করবা যে এই সেডিমেন্টের এই স্লাইডে 300 গ্রাম আছে, তার মধ্যে থেকে 250 গ্রাম এরকম। ওকে, ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে সেই ডায়াগ্রাম ডিফিনিশন সাবজেক্টে দেখো, বেসমেন্ট আপলিফট বা ক্র্যাটন বা কন্টিনেন্টাল ব্লক প্রোভানেন্স। এটা তুমি যদি কোয়ার্টসের অ্যামাউন্ট নাও একটা রকে, ফেলসপারের অ্যামাউন্ট নাও, এবং টোটাল লিথিক ফ্র্যাগমেন্টের অ্যামাউন্ট নাও, যেটা তুমি মাইক্রোস্কোপে স্টাডি করবা, করে তুমি পয়েন্ট কাউন্টিং এর মাধ্যমে গুনবা, গুনে যদি এই ডায়াগ্রামে প্লট করো ডিফিনিশন সাবজেক্টে, তাহলে তুমি বলতে পারবা রিসাইকেল অরিজিন থেকে সেডিমেন্ট এসছে, ম্যাগনেটিক আর্ক থেকে এসছে, না ক্র্যাটন ইন্টিরিয়র ব্লক থেকে এসছে। ওকে, তো এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আমি আসলে মনে হচ্ছে যে আমার
একজনের প্রশ্ন নাই, গুড। স্যার এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, কয় সেট যদি একটু ধারণা দিতে। সবগুলা মিলে 6 সেট হবে যা যা পড়াইলাম। এখন কোনটা কোনটা থেকে কয় সেট হবে সেটা তো বলতে পারবো না। এটা পরীক্ষার আগে একটা আমরা রিভিউ ক্লাসে হালকা, তোমাদের আগে যেহেতু অনেকেই পরীক্ষা দিচ্ছে, তোমরা সেখানে ধারণা পাবো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টটা আমি কাজ করি নাই, আমি একটা কাজ করব। আমি ওই ইরিন আমাকে দিয়েছে লিস্টটা, সেই লিস্টে আমি লিখে দিয়ে দেবো যে কে কোন অংশটা করবে, সেটা তোমরা তারপর করে জমা দেবে। ওকে স্যার। বলো। তোমার দামের ধরনের কবে ঠিক হবে? আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। বলতেছি, তোমার হাত কার ভেঙেছে? আচ্ছা আচ্ছা, তোমার কবে প্লাস্টার খুলবে কবে? আচ্ছা, তুমি পরে দিও অ্যাসাইনমেন্ট, অসুবিধা নেই, বাকিরা দিবে আস্তে আস্তে। ঠিক আছে? আমি আজকের এই স্লাইডটা তোমাদের আমি ইরিনকে আমি দিয়ে দিতেছি এখনই। ইরিন, তুমি কি আছো ক্লাসে? জি স্যার আছি। তোমাকে আমি দিয়ে দিব। আর তোমাদের আমি একটু নাম কল করি, দেখি কারা আছো। ওকে, রিদওয়ানুল আছো? সবাই তোমরা ইয়া অন করে রাখো মাইক্রোফোন, নাম কল করলে তোমরা বলবা। অপূর্ব, জি স্যার। শহীবুর, ইয়েস স্যার। উচ্ছ্বাস, প্রেজেন্ট প্লিজ স্যার। ওবায়দুর, জি স্যার। আফসানা আছো, প্রজ্ঞা, প্রেজেন্ট স্যার। ফারজানা, ইয়েস স্যার। রাকা, তুফাত, জামিলা, ইয়েস স্যার। ফারজানা, ইয়েস স্যার। সৃষ্টি, সৃষ্টি সাহা, শালম, ইয়েস স্যার। মেহেদি হাসান, আব্দুল্লাহ। ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার, আমি আছি স্যার। মেহেদি হাসান হ্যাঁ, অফিস। ওকে ওকে, আমি বুঝতে পারছি, মাইক্রোফোন অন করলে বুঝতে পারতেছি। তানজিলুর, সুমাইয়া আক্তার, ইয়েস স্যার। ওকে তানজিল, ওকে ওকে ওকে। শাহজালাল, ইয়েস স্যার। নন্দী, ইয়েস স্যার। মন্ডল, ইয়েস স্যার। ওকে। তো ঠিক আছে, স্যার আমারটা মনে হয় বাদ গেছিল নাকি? কে নাম বলো? সিফাত স্যার। সিফাত না, তুমি তো প্রেজেন্ট জি। করছো। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। তোমাদের সাথে দেখা হবে আবার পরে। ওকে, তোমাদের আজকেই অফিসিয়ালি ক্লাস শেষ। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আমাদের জি স্যার। 12, 13, 14টা ক্লাস হয়েছে, কিন্তু খোলা থাকলে হয়তো 20টা প্লাস ক্লাস নিতাম, কারণ অনলাইনে একটু তাড়াতাড়ি শেষ হয়, ইন্টারাকশনটা কম হয় তো। ওকে, তো ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা। হ্যাঁ, আপনাকে আমি ধন্যবাদ। ঠিক জি আছে, স্যার। বাই। নমস্কার। বাই।